নয়াদিল্লির সাউথ ব্লকে এখন এক নজিরবিহীন কূটনৈতিক চাঞ্চল্য। প্রথাগত কূটনীতির খোলস ছেড়ে এবার সরাসরি পলিটিক্যাল ডিপ্লোমেসি বা রাজনৈতিক কূটনীতির এক চরম আগ্রাসী পথে হাঁটছে ভারত। ঢাকা দিল্লি সম্পর্কের জমে থাকা বরফ গলাতে এবং নিজেদের হারানো ভূরাজনৈতিক আধিপত্য পুনরুদ্ধার করতে নরেন্দ্র মোদী সরকার এমন এক মাস্টার স্ট্রোক দিতে যাচ্ছে যা গত ৩ দশকে ভারতের পররাষ্ট্রনীতিতে খুব একটা দেখা যায়নি। খবর এসেছে প্রথাগত আইএফএস বা ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কোনো পেশাদার আমলাকে নয়, বরং ভারতের একজন ঝানু, বর্ষিয়ান এবং চরম প্রভাবশালী রাজনীতিবিদ, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে বদলি করে সেই শূন্য স্থানে একজন ৭৬ বছর বয়সী দাপুটে রাজনীতিবিদকে ঢাকার মতো সবচেয়ে স্পর্শকাতর মিশনে পাঠানোর এই সিদ্ধান্ত কোনো সাধারণ রদবদল নয়। এটি মূলত ঢাকার নতুন ক্ষমতার বলয়ের সাথে দিল্লির একটি ডিরেক্ট পলিটিক্যাল চ্যানেল বা সরাসরি রাজনৈতিক সংযোগ স্থাপনের এক সুকৌশলী ছক মোদী এঁকেছেন। আজ আমরা ডিকনস্ট্রাক্ট করব কেন আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠাচ্ছেন মোদী। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে দর কষাকষিতে এই বাঙালি কানেকশন ভারতের জন্য ঠিক কতটা গেম চেঞ্জার হতে পারে। আন্তর্জাতিক কূটনীতির একটি অলিখিত নিয়ম হলো রাষ্ট্রদূত হিসেবে সাধারণ পেশাদার কূটনীতিক বা ফরেন সার্ভিসের কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়। ভারতেও গত কয়েক দশক ধরে এই নিয়ম কঠোরভাবে মেনে চলছে। ৯০-এর দশকের শুরুতে নেপালে বিমল প্রসাদ বা সম্প্রতি সেশেলসে সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগের মতো দু একটি ব্যতিক্রম ছাড়া ভারতের পররাষ্ট্রনীতি সবসময় আমলা নির্ভর ছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই প্রথা ভাঙার কারণ কি? এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো রেড টেপ বা আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরত্ব। একজন আইএফএস কর্মকর্তা যতই দক্ষ হন না কেন, তাকে প্রোটোকল এবং ফাইলের মারপ্যাচ মেনে চলতে হয়। তিনি স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাকে দিল্লির নির্দেশনার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে প্রোটোকল দিয়ে কাজ হবে না। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে ভয়াবহ অবনতি ঘটেছিল তা মেরামতের জন্যই সাহসী এবং তাৎক্ষণিক রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। দীনেশ ত্রিবেদী এখানে সেই তুরুপের তাস। তিনি শুধু একজন রাষ্ট্রদূত হিসেবে আসছেন না, তিনি আসছেন সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত বার্তা বহনকারী হিসাবে। তার কোনো আমলাতান্ত্রিক অনুমোদনের প্রয়োজন হবে না। তিনি সরাসরি ফোন তুলে দিল্লির শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলে ঢাকার রাজনৈতিক দলগুলোর সাথে তাৎক্ষণিক পলিটিক্যাল ডিল বা রাজনৈতিক দর কষাকষি করতে সক্ষম। এই দীনেশ ত্রিবেদীর প্রোফাইল বিশ্লেষণ করলে বোঝা যায় কেন তাকে এই জটিল মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে। ১৯৫০ সালে জন্ম নেওয়া এই রাজনীতিবিদের শেকড় অত্যন্ত গভীরে। তিনি গুজরাটি পরিবারের সন্তান হলেও তার বেড়ে ওঠা, পড়াশোনা এবং রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হল কলকাতা। এই নেতা শুধু উচ্চশিক্ষিতই নন, তিনি ভারতের রাজনীতির একজন সার্ভাইভাল মাস্টার। ৮০ দশকে কংগ্রেসের শুরু, ৯০-এর জনতা দলে, এরপর ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিলে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা। তার রাজনৈতিক কেরিয়ার বৈচিত্র্যে ভরপুর। তিনি ছিলেন তৃণমূলের প্রথম সাধারণ সম্পাদক। মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের আমলে তিনি ভারতের রেলমন্ত্রীর মতো অত্যন্ত প্রভাবশালী দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২১ সালে তিনি যোগ দেন বিজেপিতে। অর্থাৎ কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি, ভারতের ৩টি প্রধান রাজনৈতিক ধারার নারী নক্ষত্র তার নখদর্পণে। বুঝেন এবার বাংলাদেশে কেন পাঠানো হচ্ছে এই এজেন্টকে। দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানোর সবচেয়ে বড় রাজনৈতিক কারণ হলো ২০২৬ সালের ফেব্রুয়ারিতে গঠিত বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। টানা ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা এবং চরম নির্যাতনের শিকার হওয়া বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই দলটির সাথে ভারতের অতীতের সম্পর্ক খুব একটা মধুর নয়। শেখ হাসিনাকে একচেটিয়া সমর্থন দিয়ে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের কাছে চরম অজনপ্রিয় হয়ে পড়েছিলেন। এখন সেই ড্যামেজ কন্ট্রোল করতে এবং তারেক রহমানের সরকারের সাথে নতুন করে ট্রাস্ট বিল্ডিং বা বিশ্বাস স্থাপনের জন্য একজন রাজনৈতিক হেভিওয়েট প্রয়োজন, আর সেটি করেছেন মোদী সরকার। সবচেয়ে বড় কাটা হলো শেখ হাসিনার ভারতে অবস্থান। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাচ্ছে। একজন সাধারণ আমলা বা ক্যারিয়ার ডিপ্লোমেটের পক্ষে এই ধরনের
হাই ভোল্টেজ রাজনৈতিক ইস্যু সামাল দেওয়া অসম্ভব। দীনেশ ত্রিবেদীর মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি নিজে একজন মন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন, তিনি অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সাথে এই বিষয়ে দেন দরবার করতে পারবেন। তিনি জানেন কিভাবে রাজনৈতিক চাপ সামলাতে হয় এবং কিভাবে নেপথ্যের সমীকরণ মেলাতে হয়, কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের পুনর্জন্ম দেয়া যায়। দীনেশ ত্রিবেদীর সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাংস্কৃতিক কানেক্টিভিটি। তিনি অনর্গল এবং অত্যন্ত ঝরঝরে বাংলা বলতে পারেন। শুধু তাই নয়, তিনি একজন দক্ষ সেতারাবাদক, যার রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কে গভীর জানাশোনা রয়েছে। একজন ভিনদেশি রাষ্ট্রদূত যখন নিখুঁত বাংলা ভাষায় কথা বলেন এবং স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যান, তখন সাধারণ মানুষের মনস্তত্ত্বে তার একটি বিশাল প্রভাব পড়ে। ভারত খুব ভালো করেই জানে যে বাংলাদেশে বর্তমান চরম ভারত বিরোধী সেন্টিমেন্ট বিরাজ করছে। এই সেন্টিমেন্টকে প্রশমিত করতে এবং বাংলাদেশের সুশীল সমাজ, গণমাধ্যম, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলা ভাষার চেয়ে বড় কোনো অস্ত্র নেই। দীনেশ ত্রিবেদী সেই সফট পাওয়ার বা নরম কূটনীতি ব্যবহার করে খুব সহজেই এদেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন। তিনি ড্রয়িং রুমের কূটনীতি থেকে বেরিয়ে এসে সরাসরি বাংলাদেশের মানুষের পালস বা নারী নক্ষত্র বুঝতে পারবেন। আন্তর্জাতিক রাজনীতিতে কেউ বিনা স্বার্থে কোনো চাল চালে না। বাংলাদেশ যখন IMF এর ঋণ বাতিল এবং মধ্যপ্রাচ্যের তেল সার নিয়ে ব্যাপক সংকটে পড়েছে, তখন ইন্ডিয়া চাইবে এর একটি সুযোগ নিয়ে বাংলাদেশ সরকারকে হাত করতে। দীনেশ ত্রিবেদীর নিয়োগ প্রমাণ করে যে ভারত বাংলাদেশকে তাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার তালিকায় দেখেছে। এটি তারেক রহমান এবং বিএনপি সরকারের প্রতি নরেন্দ্র মোদীর একটি অত্যন্ত পরিষ্কার বার্তা। আমরা অতীত ভুলে নতুন করে শুরু করতে চাই এবং সেজন্যই আমরা কোনো আমলা নয়, বরং আমাদের অন্যতম সেরা রাজনৈতিক মস্তিষ্ককে তোমাদের কাছে পাঠাচ্ছি। তবে বাংলাদেশের জন্য এটি একটি বড় সতর্ক বার্তাও বটে। একজন ঝানু এবং কৌশলী রাজনীতিবিদের সাথে কূটনৈতিক দর কষাকষি করা কোনো সাধারণ আমলার সাথে আলোচনার চেয়ে অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং। দীনেশ ত্রিবেদী হয়তো হাসি মুখে বাংলায় কথা বলে সম্পর্ক উন্নয়নের কথা বলবেন, কিন্তু তার মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের ভেতরে ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থকে পুনরায় সুসংহত করা। এখন দেখার বিষয় তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ভারতের এই আগ্রাসী পলিটিক্যাল ডিপ্লোমেসি বা রাজনৈতিক কূটনীতির চালকে কিভাবে মোকাবেলা করে। দীনেশ ত্রিবেদীর এই আগমন কি সত্যিই ঢাকা দিল্লি সম্পর্কে নতুন দিক উন্মোচন করবে, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে ভারতের নতুন কোনো আধিপত্য বিস্তারের নীল নকশা? সামনের দিনগুলোতেই এই সমীকরণের আসল উত্তর লুকিয়ে আছে। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।